আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আমাদের চতুর্থ লেকচার নিয়ে চলে আসছি এবং আজকের লেকচারে একটু ভ্যারাইটিস অফ টপিকস থাকবে। তো প্রথমে আমরা শুরু করব যে আমাদের ইউরিনে কি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস থাকতে পারে এটা নিয়ে, ঠিক আছে? ওকে। তো নরমালি দেখেন আমাদের এটা হচ্ছে ধরেন অ্যাফারেন্ট আর্টারিওল আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। নরমালি এদিক দিয়ে বিভিন্ন ধরনের সাবস্টেন্স আসে, ইফারেন্ট দিয়ে বের হয়ে যায় এবং কিছু পরিমাণ বা অধিকাংশ পরিমাণ এখানে কি হয়, এখানে হচ্ছে ফিল্টার হয় এবং সেখান থেকে আবার একটা হিউজ অ্যামাউন্টে এদিক দিয়ে অ্যাবজর্পশন হয়ে যায়, তাই না? অ্যাবজর্পশন তো আর এখানে হয় না, এখানে যে পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে ওই জায়গাটাতে অ্যাবজর্পশন হয়ে যায়। ওকে। তো নর্মালি দেখা যায় যে এই জায়গাটাতে যে প্লাজমা প্রোটিন থাকে, ধরেন আমি প্লাজমা প্রোটিনটাকে এভাবে দেখাচ্ছি। এই প্লাজমা প্রোটিন মানে আমাদের যে এখানে যে প্রোটিনগুলো আছে এই প্রোটিনগুলো কিন্তু ফিল্টার হয় না, তার মানে নর্মালি ইউরিনে কোনো ধরনের প্রোটিন আসে না। ওকে। প্রোটিন যদি না আসে, প্রোটিনের সাথে ধরেন কোনো ক্যালসিয়াম বাইন্ড করে আছে বা প্রোটিনের সাথে হচ্ছে ফ্যাটি অ্যাসিড বাইন্ড করে আছে বা হরমোন বাইন্ড করে আছে, তাহলে অবশ্যই এরাও আসবে না, ঠিক আছে? তাহলে এরাও আসবে না, ঠিক আছে? ওকে। তারপর ধরেন আমাদের ব্লাড মেইনলি হচ্ছে আরবিসি, ঠিক আছে? এই ব্লাডগুলো কিন্তু এদিক দিয়ে ইজিলি স্মুথলি চলে যেতে পারবে, ঠিক আছে? ওকে। কারণ আমরা জানি ধরেন এটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল লেয়ার। এন্ডোথেলিয়াল লেয়ারে আচ্ছা এইভাবে না দিই এইভাবে দিই, ধরেন এটা হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার, ঠিক আছে? যে আমাদের ব্লাড ভেসেলের এগুলো হচ্ছে একটা এন্ডোথেলিয়াম। তো দেখা যায় কি এই এন্ডোথেলিয়াম দিয়ে যে পরিমাণ গ্যাপটা কম, কোনো কোনো বইয়ে এই গ্যাপটাকে বলছে যে এটা হচ্ছে 100 ন্যানোমিটারের চেয়ে কম, ঠিক আছে? ওকে। এবং আমাদের এই যে পোডোসাইট, এখানে যে পোডোসাইট কোষগুলো ধরেন এটা হচ্ছে আমাদের পোডোসাইট কোষ। এই পোডোসাইটের মধ্যে যে গ্যাপগুলা, পোডোসাইটের মধ্যে গ্যাপগুলা দেখা যায় কি যে কোথাও কোথাও বলছে এটা হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার বা হচ্ছে কোথাও কোথাও আবার এটাকে 50 ন্যানোমিটার পর্যন্ত বলছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো আমাদের যে আরবিসি এর যে যদি আমরা বলি ডায়ামিটারটা, এটা কিন্তু মাইক্রোমিটার রেঞ্জের, তাই না? মাইক্রোমিটার রেঞ্জের, তার মানে কই ন্যানোমিটার কই মাইক্রোমিটার, তার মানে আরবিসি আসারও কোনো চান্স নাই ইউরিনের মধ্যে। তৃতীয় কথা হচ্ছে তৃতীয় কথা হচ্ছে যে সুগার বা হচ্ছে গ্লুকোজ। দেখা যায় কি আহ, এই যে গ্লুকোজটা এখান থেকে এখানে ফিল্টার হয়, এখান থেকে যে গ্লুকোজটা এখানে ফিল্টার হয় নর্মালি মোস্ট অফ দ্য গ্লুকোজ মানে ম্যাক্সিমাম গ্লুকোজ বা সর্বোচ্চটাই অ্যাবজর্ব হয়ে যায় এবং ইউরিনে সাধারণত গ্লুকোজ আসে না, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে আমাদের বডিতে কিটোন বডি। নর্মালি আমাদের বডিতে কিটোন বডি যেগুলো তৈরি হয় বা নর্মালিতে যদি বলি আমাদের বডিতে কিটোন বডি তেমন তৈরি হয় না, তাই না? ওকে। আর এই যে কিটোন বডি এগুলো হচ্ছে সাধারণত ইউরিনের মধ্যেও যায় না। কথা বুঝতে পারছি? তাহলে এই বিষয়গুলো হচ্ছে সাধারণত কখনোই ইউরিনে যায় না। এখন এগুলোর কোনোটাও যদি ইউরিনে যায় তাহলে অবশ্যই এগুলো কি হবে, অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস হবে। তাহলে যদি আরবিসি যায় বা প্রোটিন যায়, গ্লুকোজ কিটোন এগুলো যায়, তখন আমরা কি বলবো যে হ্যাঁ অবশ্যই এগুলো হচ্ছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। ওকে। এখন ধরেন ইউরিনের মধ্যে আরবিসি চলে গেছে, আরবিসি যদি ইউরিনে চলে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে হেমাচুরিয়া। কি বলবো? হেমাচুরিয়া। হেমাচুরিয়া কখন হয়? হেমাচুরিয়া হতে পারে ধরেন আমরা যদি সিম্পলি বলি যে আমরা কিছুদিন আগে বা আমাদের ক্লাসে পড়ছি নেফ্রাইটিক সিনড্রোম। কি? নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোমে কি হতে পারে যে এই যে এন্ডোথেলিয়াল লেয়ার, এই এন্ডোথেলিয়াল লেয়ারগুলো কি হয়, এই এন্ডোথেলিয়াল লেয়ারগুলোতে কোনো একটা ইনফ্লামেশন হয়, ঠিক আছে? তার কারণে ধরেন এন্ডোথেলিয়াল লেয়ারটা কিছুটা ডেস্ট্রয় হয়ে যায়। তো এখানে যদি এই লেয়ারটা ডেস্ট্রয় হয়ে যায় তখন দেখা যাবে কি এদিক দিয়ে আলটিমেটলি আরবিসি লিক করতেছে, ঠিক আছে? ওকে। এটা একটা কজ। তারপরে হচ্ছে ধরেন আমাদের এই যে কিডনি, ধরেন এটা হচ্ছে আমাদের কিডনি, এটা হচ্ছে আমাদের ইউরেটার। তো এমন যদি হয় ইউরেটারে কোথাও একটা স্টোন ফর্মেশন হয়ে গেছে, ঠিক আছে? তো ইউরেটারে কি হয় আমরা জানি যে ইউরেটারে সবসময় এই জায়গাটাতে সবসময় পেরিস্টালসিস চলতে থাকে। তো বারবার যদি পেরিস্টালসিস চলে তাহলে এই স্টোনটাকে এই জায়গাটাকে বেশি বেশি কি এখানে হচ্ছে কি বলবো যে রেজিস্ট্যান্স বা হচ্ছে কি বলবো ঘর্ষণ হতে পারে। তো এই ঘর্ষণের কারণে কি আলটিমেটলি ব্লাড চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে এটাও একটা কজ হতে পারে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে স্টোন, তাই না? ওকে। তারপর হচ্ছে ব্লাডের বিভিন্ন ডিসঅর্ডার যেমন হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়াতে কি হয় বোঝাই যাইতেছে ব্লাডটা সিকল সেল হয়ে বা সিকল শেপ হয়ে গেছে, তাই না? কিছুটা কাঁচের মতো হয়ে গেছে, তখন দেখা যায় কি এদিক দিয়ে বের হয়ে আসতেছে। বা থ্যালাসেমিয়াতে দেখা যায় কি থ্যালাসেমিয়াতেও এই সমস্যাগুলো হইতে পারে, ঠিক আছে? থ্যালাসেমিয়াতেও এই সমস্যা হতে পারে। থ্যালাসেমিয়াতে এই দেখা যায় কি যে এই বিভিন্ন জায়গায় আয়রন, ক্যালসিয়াম সহ আরও বিভিন্ন ধরনের ডিপোজিশন ঘটে এবং এই ডিপোজিশন থেকে আলটিমেটলি পরবর্তীতে এই হেমাচুরিয়া রেজাল্ট করতে পারে, ঠিক আছে? ওকে। তো আশা করি হিমাচুটের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে প্রোটিন। ধরেন ইউরিনে যখন প্রোটিন আসবে সেটাকে কি বলবো? সেটাকে বলবো ইউরিনে প্রোটিন আসলে সেটাকে বলবো প্রোটিন ইউরিয়া। কি? প্রোটিন ইউরিয়া, ঠিক আছে? ওকে। আচ্ছা, হিমাচুরিয়া হলে আমরা কিভাবে বুঝবো, আমরা কি টেস্ট করব? আমরা যে টেস্ট করবো এটাকে বলা হয় অর্থোটলিডিন টেস্ট। কি? অর্থোটলিডিন টেস্ট। অর্থোটলিডিন
অর্থোটলিডিন, আচ্ছা অর্থোটলিডিন টেস্ট, ঠিক আছে, অর্থোটলিডিন টেস্ট। ওকে, এই অর্থোটলিডিন টেস্টটা করবো হচ্ছে হিমাচুরিয়া, এটা ডায়াগনোসিস করতে। ওকে, প্রোটিনিউরিয়া। এখন প্রোটিনিউরিয়া কখনো কখন দেখা যেতে পারে, যেমন ধরেন আমরা পড়ে ফেলছি যে অলরেডি যে মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমাতে কি হয়, মাল্টিপল মায়োলোমা, এই মাল্টিপল মায়োলোমাতে অনেক বেশি প্রোটিন তৈরি হয়, তাই না, অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়, যে আমাদের যে প্লাজমা সেল আছে এটা হচ্ছে অনেক বেশি মায়োলোমা প্রোটিন তৈরি করে, এবং এই ডিজিজটাকে বলা হয় মাল্টিপল মায়োলোমা। যত বেশি প্রোটিন তৈরি করবে আলটিমেটলি তত বেশি ইউরিনের মাধ্যমে প্রোটিন চলে যেতে পারে, তাই না, এতে মাল্টিপল মায়োলোমাতে কি হতে পারে, প্রোটিন রিলিজ বেশি হতে পারে। আবার ধরেন এই আমাদের এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে যদি মিনিমাল চেঞ্জ ডিজিজ হয়, মানে হচ্ছে যে নেগেটিভ চার্জগুলো, সেই নেগেটিভ চার্জগুলো কমে গেছে, তখন কিন্তু আমাদের প্রোটিনিউরিয়া হতে পারে, তাই না। তাহলে কি, মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি। ওকে, আচ্ছা, তারপরে এই জায়গাটাতে যদি এমন হয় যে আমাদের যে পোডোসাইটগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা বেসমেন্ট মেমব্রেনটাতে একটু প্রবলেম হয়েছে, তখন কি হতে পারে, এখান থেকে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। কি হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের মাধ্যমে কি হয়, অনেক বেশি প্রোটিন বডি থেকে বের হয়ে যায়, ঠিক আছে, নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, এখন এখানে একটা কথা বলি যে এই যে নেফ্রাইটিক সিনড্রোম, এখানেও প্রোটিন যেতে পারে, তবে এই পরিমাণটা হচ্ছে 3.5 গ্রাম পার ডে এর কম। কিন্তু নেফ্রোটিক সিনড্রোমে এটা হচ্ছে 3.5 গ্রাম পার ডে এর চেয়ে বেশি, মানে প্রতিদিন 3.5 গ্রামের চেয়ে বেশি ইউরিনে প্রোটিন চলে যাবে, ঠিক আছে। তাহলে এই মাল্টিপল মায়োলোমা, মিনিমাল চেঞ্জ ডিজিজ, তারপর নেফ্রোটিক সিনড্রোম, এগুলোর কারণে কি হতে পারে, এগুলোর কারণে হচ্ছে প্রোটিনিউরিয়া হতে পারে। আচ্ছা, ফিজিওলজিক্যালি কি কখনো প্রোটিনিউরিয়া হয় না, হতে পারে। যদি আমরা ইনক্রিজ মানে বেশি বেশি প্রোটিন খাই তখনও হচ্ছে প্রোটিনিউরিয়া হতে পারে, বা এক্সারসাইজ বেশি বেশি করলে তখন হচ্ছে প্রোটিনিউরিয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো তো প্রোটিনিউরিয়ার কজ। এখন গ্লুকোজ, কখন বেশি গ্লুকোজ চলে যাবে, নর্মালি দেখেন আমাদের হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হলে কি হয়, ডায়াবেটিস মেলাইটাস হলে এখানে হচ্ছে বেশি বেশি গ্লুকোজ চলে আসে, তাই না। তো তখন দেখা যায় এত বেশি গ্লুকোজ অ্যাবজর্ব করতে পারে না, যার কারণে আলটিমেটলি গ্লাইকোসিউরিয়া হয়। আচ্ছা, সাথে একটা কথা বলি, যে প্রোটিন যে ইউরিনে চলে যেতেছে আমরা কিভাবে টেস্ট করে এটাকে ডায়াগনোস করি, আমরা সবাই এটা করে আসছি অলরেডি, এটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট, ঠিক আছে। ওকে, আর সত্যি বলতে বর্তমানে যদি বলি সবচেয়ে বেশি প্রোটিন ইউরিয়া ডায়াগনোস করার মানে সবচেয়ে ভালো মাধ্যম কোনটা, সেটা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বের করা, ঠিক আছে, যেটাকে বলা হয় এসিআর। এই এসিআর টেস্টটা বর্তমানে অনেক বেশি পরিচিত এই প্রোটিন ইউরিয়া করার ক্ষেত্রে, ঠিক আছে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। ওকে, তারপরে আসেন গ্লুকোজ, যে কি মেলাইটাসের সময় এই গ্লুকোজগুলো অনেক বেশি বডি থেকে বের হয়ে যেতে পারে। ওকে, তো তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে বলবো গ্লাইকোসিউরিয়া, তাই না, কি বলবো, গ্লাইকোসিউরিয়া। এখন শুধু কি ডায়াবেটিস মেলাইটাসে গ্লাইকোসিউরিয়া হতে পারে, আর কোনো ক্ষেত্রে হবে না। এই গ্লাইকোসিউরিয়ার ক্ষেত্রে আরও বিভিন্ন কজ আছে, যেমন ধরেন এইখানে আমাদের যে এই যে পিসিটির জায়গাগুলোতে যে যে সেলগুলো বা যে ট্রান্সপোর্টারগুলো আলটিমেটলি বেশি বেশি হচ্ছে গ্লুকোজকে অ্যাবজর্ব করতো, যদি এমন হয় যেগুলো বেশি বেশি অ্যাবজর্ব করতে পারতেছে না, ঠিক আছে, বা হচ্ছে ধরেন আলটিমেটলি যদি বলি রেনাল থ্রেশহোল্ডটা কমে গেছে, ঠিক আছে, থ্রেশহোল্ডটা কমে গেছে, তখন কি হবে, তখন কিন্তু বেশি বেশি গ্লুকোজকে আর অ্যাবজর্ব করতে পারবে না, ঠিক আছে, তখন এটাকে আবার রেনাল গ্লাইকোসিউরিয়াও বলা যাবে। কি বলা যাবে, এটাকে বলা যাবে হচ্ছে রেনাল গ্লাইকোসিউরিয়া, ঠিক আছে, রেনাল গ্লাইকোসিউরিয়া, ঠিক আছে, রেনাল গ্লাইকোসিউরিয়া। আচ্ছা, এখানে মনে হয় আইএ হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে এখন গ্লাইকোসিউরিয়া কিভাবে টেস্ট করব আমরা, ঠিক আছে, কিভাবে, এটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে কি বেনেডিক্ট টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি। বেনেডিক্ট টেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইউরিনের মধ্যে গ্লুকোজ গেছে কিনা এটা টেস্ট করে বের করতে পারি। ওকে, এখন আসি কিটোন বডি। কিটোন বডি নর্মালি যায় না, দেখা যায় যে যদি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে তখন হচ্ছে ইউরিনের মাধ্যমে কিটোন বডি বের হয়ে যেতে পারে, এবং এটা আমরা রোথেরাস টেস্টের মাধ্যমে রোথেরাস টেস্ট এর মাধ্যমে আমরা এটাকে ডায়াগনোসিস করি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস, ইউরিনে কি কি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস হতে পারে, ঠিক আছে। ওকে, এখন আমাদের এই যে ইউরিন ফর্মেশন হচ্ছে, ইউরিন ফর্মেশন হওয়ার জন্য কি দরকার, যে বিভিন্ন ধরনের সলিউটকে আলটিমেটলি ওয়াটারে ডিজলভ করে দেন হচ্ছে বডি থেকে বের করে দিতেছে। দেখা যায় যে আমাদের যে বডির যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে সর্বোচ্চ কনসেন্ট্রেটিং পাওয়ার হচ্ছে কত, কনসেন্ট্রেটিং পাওয়ার হচ্ছে প্রায় 1200 মিলি অসমোল পার লিটার। মানে কি, মানে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ দেখা যায় কি যে 1 লিটার ইউরিনের মধ্যে 1200 মিলি অসমোল বিভিন্ন ধরনের সলিউটকে নিয়ে কি করতে পারে, ইউরিন ফর্মেশন করতে পারে, ঠিক আছে, মানে 1 লিটার
ইউরিন বা 1 লিটার পানির মধ্যে টোটাল 1200 মিলি অসমোল সলিউট নিয়ে ইউরিন ফর্মেশন হতে পারে। এটা হচ্ছে সর্বোচ্চ কনসেন্ট্রেটিং পাওয়ার। ওকে, তাহলে নর্মালি আমাদের বডিতে দেখা যায় প্রতিনিয়ত প্রায় 600 মিলি অসমোল 600 মিলি অসমোল বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, যেগুলোকে বডি থেকে ওয়েস্ট ম্যাটেরিয়ালস হিসেবে বের করে দিতে হয়। তাহলে দেখেন নর্মালি 1200 মিলি অসমোলকে বডি থেকে যদি বের করে দিতে চাই, তখন আমার পানি লাগে 1 লিটার বা ইউরিন ভলিউম লাগে 1 লিটার। তাহলে 1 মিলি অসমোলকে বের করে দিতে চাইলে আমার কত লাগবে? 1/1200। ঠিক আছে? ওকে, এখন যদি আমি 600 মিলি অসমোলকে বের করে দিতে চাই, তাহলে কতটুকু ভলিউমের ইউরিন আউটপুট লাগবে? সেটা হচ্ছে 1 × 600 ডিভাইডেড বাই 1200। ঠিক আছে? এখান থেকে আসবে 0.5 লিটার। তার মানে আমি যদি আমার বডিতে রেগুলার যে পরিমাণ ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো তৈরি হয় এগুলোকে বের করে দিতে চাই, আমাকে মিনিমাম ইউরিন আউটপুট হতে হবে 0.5 লিটার, এবং এটাকে বলা হয় অব্লিগেটরি ইউরিন আউটপুট। ঠিক আছে? মানে এতটুকু মিনিমাম আমাকে ইউরিন পাস করতে হবে। আর সাথে এটাও বলি, এই যে 600 মিলি অসমোল, এটা হচ্ছে কি আমাদের নর্মাল ডেইলি ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। কারো যদি এমন হয় যে ওয়েস্ট প্রোডাক্ট বেশি তৈরি হইতেছে, তাদের ক্ষেত্রে তো নর্মাল ওয়াটার আরও বেশি লাগবে। ওকে, তো এই 0.5, এখন যদি কারো হয় যে 0.5 লিটারের কম ইউরিন তৈরি হইতেছে, তখন সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে অলিগো ইউরিয়া। ঠিক আছে? ওকে, আর যদি এমন হয় যে 3 লিটারের বেশি ইউরিন তৈরি হইতেছে, সেটাকে কি বলবো? সেটাকে বলবো পলি ইউরিয়া। ঠিক আছে? সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে পলি ইউরিয়া। ওকে, এখন পলি ইউরিয়া কখন কখন হতে পারে? তাহলে আমরা যদি বেশি বেশি পানি খাই তাহলে পলি ইউরিয়া হবে, বা হচ্ছে আমরা যদি কোনো ধরনের ওষুধ ইউজ করি যেটা হচ্ছে বেশি বেশি ইউরিন আউটপুট দেয়, যেমন হচ্ছে ডায়োরেটিক্স বলা হয় যেগুলোকে, ওগুলো যদি ইউজ করি, ঠিক আছে, তখন বেশি বেশি হচ্ছে পলি ইউরিয়া হবে। তাছাড়া ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস, দুইটার ক্ষেত্রে কি হতে পারে? বেশি বেশি ইউরিন আউটপুট হতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে পলি ইউরিয়ার কথা। এখন অলিগো ইউরিয়া কখন কখন হয়? সোজা কথা, আমরা যদি একটু চিন্তা করি, ধরেন এটা হচ্ছে আমাদের হার্ট। এই হার্ট থেকে ব্লাড চলে আসতেছে কোথায়? ধরেন এই ব্লাড ভেসেলের মাধ্যমে এগুলো চলে আসতেছে হচ্ছে আমাদের কিডনিতে। কোথায়? ধরেন এটা হচ্ছে আমাদের কিডনিতে, এবং কিডনি থেকে আলটিমেটলি এটা চলে যেতেছে। ওকে, এখন কোনো কারণে ধরেন যে আমাদের হার্ট ভালোভাবে পাম্প করতে পারতেছে না, তার মানে এখানে কি হবে? এখানে যে এফার্টটা কমে যাবে, তাই না? ওকে, তাহলে হার্ট যদি ফেল করে তখন আমাদের অলিগোরিয়ার চান্স আছে, তাই না? তাহলে আমাদের হার্ট ফেলিওরে কি হবে? এই ইউরিয়া কি বলে ইউরিন আউটপুটটা কমে যাবে। আবার যদি কিডনি ফেল হয়, কিডনি ফেলের ক্ষেত্রেও কি কিডনি ঠিকমতো কাজ করতে পারতেছে না, তখনও দেখা যাবে কি আলটিমেটলি ইউরিন ভলিউম কমে যাবে। ঠিক আছে? ওকে, তারপরে এই যে আমরা গ্লোমেরুলার নেফ্রাইটিস পড়ছি, এই যে একটু আগে যে পড়ে আসলাম, ঠিক আছে, এই জায়গায় নেফ্রাইটিক সিনড্রোমে যে কি হয়, যে এই জায়গাটাতে যখন ইনফ্লামেশন হয় তখন এখানে অনেক বেশি ব্লাড স্ট্যাসিস হয় বা জমা হয়ে থাকে। এই কারণে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে বেশি বেশি ব্লাড আর আসতে পারে না, যার কারণে ইউরিন ভলিউমটা কমে যায় এবং কি ডেভেলপ করে? অলিগোরিয়া ডেভেলপ করে। ঠিক আছে? ওকে, পাশাপাশি ধরেন যে এই যে ইউরিনারি ট্র্যাক্টের কোথাও যদি আটকানো থাকে, তাহলেও কি বেশি বেশি ইউরিন আউটপুট হওয়ার চান্স নেই, তাই না? তখন কি হবে? তখনও কিন্তু হচ্ছে আলটিমেটলি ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশনের কারণে অলিগোরিয়া ডেভেলপ করবে। ওকে, আবার যদি এরকম হয় যে আমাদের যে ভেসেল, এই ভেসেল থেকে প্রোটিন অনেক বেশি কমে গেছে, যেটা হয় হচ্ছে আলটিমেটলি প্রোটিন ইউরিয়াতে, তার মানে কি এই ভেসেলেই ফ্লুইড পরিমাণ কম থাকবে। তো ভেসেলে যদি ফ্লুইড কম থাকে, যে এফার্ট তো অবশ্যই কম হবে, তার মানে প্রোটিন যদি কমে যায় তখন কি হতে পারে? অলিগোরিয়া হতে পারে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে অলিগোরিয়ার কজ। ওকে, তো অলিগোরিয়া, পলিউরিয়া এগুলো আমরা আশা করি বুঝে ফেলছি। এখন এখন এমন যদি হয় যে ইউরিনই তৈরি হইতেছে না, কমপ্লিট সিজেশন হয়ে গেছে বা খুবই অল্প, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিউরিয়া। ঠিক আছে? সেটাকে কি বলবো? অ্যানিউরিয়া। আর আরেকটা কথা আছে যে ধরেন আমাদের যে ব্লাডের অসমোলারিটি কেমন? আমি যদি এখানে একটু লিখি যে আমাদের ব্লাডের অসমোলারিটি বলা হয় হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। 300 মিলি অসমোল পার লিটার। এখন যদি এরকম হয় যে আমাদের যে ইউরিন বা হচ্ছে যে ইউরিনেশন বা ইউরিনটা তৈরি হয়েছে, সেটারও হচ্ছে অসমোলারিটি হচ্ছে কি 300 মিলি অসমোল পার লিটার, তখন এটাকে বলবো কি? এটাকে তখন বলবো হচ্ছে আইসোথেনিউরিয়া। ঠিক আছে? কি বলবো? আইসোথেন ইউরিয়া। ওকে, তাহলে দেখেন আমরা অলরেডি বিভিন্ন কিছু পড়ে আসছি, আমরা জাস্ট এখান থেকে একটু কিছু জিনিস রিক্যাপ করবো, দেন বাকি পড়ায় চলে যাব। এই যে আমাদের পিসিটিতে কি হয়? অনেক কিছু জেএফআর হিসেবে চলে আসে, সেখান থেকে কিছু পরিমাণ অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যায় এবং বাকিটা এদিক দিয়ে আলটিমেটলি চলে আসতেছে। ঠিক আছে? ওকে, তো যখন লুপ অফ হেনলিতে আসে, এই যে ডিসেন্ডিং লুপ, এদিক দিয়ে বেশি বেশি ওয়াটার বের হয়ে যায়, তাই না? এবং কোনো সলিউট এদিক দিয়ে বের হয়ে যায় না। আর এই যে অ্যাসেন্ডিং লিম্ব, ঠিক আছে, এই পুরো অ্যাসেন্ডিং লিম্বটাতেই কোনো পরিমাণ কি হয় না? পানি বের হইতে পারে না। পাশাপাশি এই যে আমাদের যে ডিসিটি, আর্লি ডিসিটিতেও কোনো ধরনের পানি কি হয় না? কোনো ধরনের পানি বের হতে পারে না, মানে এই জায়গাটা হচ্ছে পানির জন্য ইমপারমিয়েবল। এবং পরবর্তী জায়গাটা পানির প্রতি পারমিয়েবল থাকবে তখনই যখন হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোনটা আসবে।
ঠিক আছে? ওকে। এখন যদি এরকম হয় যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে হচ্ছে আমাদের ধরেন ব্রেইনে কোনো ধরনের ইনজুরি হয়ে গেছে, ঠিক আছে? যার কারণে আলটিমেটলি পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি আসতেছে না? পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন আসতেছে না। তখন কি হবে? এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন না আসলে আলটিমেটলি এদিক দিয়া যে ইউরিনগুলো পাস করবে, এই ইউরিনগুলো অনেক বেশি ভলিউম নিয়ে পাস করবে, তাই না? ওকে। তো তখন এটাকে কি বলবো? তখন এটাকে বলবো যে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। আবার যদি এরকম হয় যে এখানে ধরেন যে রিসেপ্টরটা আছে অ্যান্টিডায়াবেটিক হরমোনের জন্য, এই রিসেপ্টরটাতে কোনো একটা সমস্যা বা রিসেপ্টরের পরে যে সাইক্লিক এমপি তৈরি হয়, এই যে পাথওয়েটা, এই পাথওয়েতে কোনো সমস্যা, তখন হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন আসলেও আলটিমেটলি এখানে কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে? তো তখন এটাকে কি বলবো? তখন এটাকে বলবো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনহিবিটর, ডায়াবেটিস ইনসিপিটাস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোজেনিক মানে কি? যে নেফ্রন কর্তৃক তৈরি করা, তাই না? ওকে। তো এই হচ্ছে কমন কথাবার্তা। এখন যদি এডিএইচটা না আসে তখন কি আমাদের ইউরিন ভলিউমটা বেড়ে যাবে। এখন যদি এডিএইচ আসে তখন কি হবে? সেটা হচ্ছে নরমাল ইউরিন ভলিউম এর ক্ষেত্রে হেল্প করবে, তাই না? ওকে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডাইউরেসিস। ডাইউরেসিস কি? যে বেশি বেশি ইউরিন বডি থেকে বের করে দেওয়াকে বলা হয় ডাইউরেসিস। ডাইউরেসিস। ঠিক আছে? বেশি বেশি ইউরিন বডি থেকে বের করে দেওয়াকে বলা হয় ডাইউরেসিস। ঠিক আছে? ওকে। এখন এই যে পলিইউরিয়া জিনিসটা ডাইউরেসিস জিনিসটা কি কাছাকাছি? মানে বিষয়টা হচ্ছে যে ডাইউরেসিস যখন হয় তখন আলটিমেটলি পলিইউরিয়াই হয়। ঠিক আছে? ওকে। এখন ডাইউরেসিস কেমন হতে পারে? দেখেন, চিন্তা করেন। ধরেন আমাদের এখান দিয়ে যে বিভিন্ন ধরনের ডাইউরেসিস হতে পারে। যেমন ধরেন একটাকে বলা হয় হচ্ছে ওয়াটার ডাইউরেসিস। ওয়াটার ডাইউরেসিস কি? ওয়াটার ডাইউরেসিস। এটা কি জিনিস? আমরা ধরো অনেক বেশি পানি খেয়ে ফেলছি। সাপোজ আমরা অনেক বেশি পানি খেয়ে ফেলছি। তো অনেক বেশি পানি খেয়ে ফেললে এই পানি এক্সট্রা যে পানিটা, এই পানিটাকে কি আমাদের বডি থেকে বের করে দিতে হবে না? বের করে দিতে হবে। তখন যে ইউরিনটা হবে, এই ইউরিনটা আলটিমেটলি কি হবে? হাইপোটনিক। তাহলে এই যে হাইপোটনিক ইউরিন, যেটা হচ্ছে কেন? এক্সেস পানি ইনটেকের কারণে হইতেছে, এটাকে বলতেছি ওয়াটার ডাইউরেসিস। মানে বেশি বেশি ওয়াটার আলটিমেটলি বের হয়ে যাইতেছে। ঠিক আছে? ওকে। আবার ধরেন যে যখন কারো ক্ষেত্রে ডায়াবেটিস হয় তখন কি হয়? যে ব্লাডের মধ্যে গ্লুকোজ কনসেন্ট্রেশনটা বেশি হয়ে যায়। তো তখন এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ এটা কি তখন অ্যাবজর্ব হতে পারবে না। এখন গ্লুকোজকে একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল এ কি করবে? এর চারপাশে পানিকে ধরে রাখবে। তাহলে যত বেশি গ্লুকোজ আসবে আলটিমেটলি এদিক দিয়ে, তত বেশি গ্লুকোজ হচ্ছে পানি নিয়ে বের হয়ে যাবে। ওকে। শুধু তাই না, আরো বিভিন্ন সলিউটও যদি এখানে বেশি বেশি থাকে, মানে যত বেশি সলিউট থাকে আলটিমেটলি, যত বেশি সলিউট তত বেশি পানিকে নিয়ে বের হয়ে যেতে পারবে। তাহলে এই সলিউটগুলো কি? এগুলো হচ্ছে আলটিমেটলি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তাহলে এই যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল মানে সোজা কথা, এখানে বিভিন্ন ধরনের সলিউট আসতেছে এবং সেগুলো ডিঅ্যাবজর্ব না হওয়ার কারণে, রেনাল টিউবুলে থেকে যাওয়ার কারণে, এই রেনাল টিউবুলে এক্সেস পরিমাণ পানিটাকে নিয়ে আলটিমেটলি বের হয়ে যাইতেছে। সেটাকে আমরা বলতেছি অসমোটিক অসমোটিক ডাইউরেসিস। অসমোটিক ডাইউরেসিস কেন হইতেছে? অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলগুলো টিউবুলের মধ্যে বেশি থাকার কারণে। আরেকটা হচ্ছে এই যে আমাদের জেফার হয়, জেফারের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের প্রেশার। গ্লোমেরুলাসের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা ডিপেন্ড করে হচ্ছে এখানে সিস্টেমিক আমাদের যে ব্লাডটা আসতেছে এই ব্লাডের কতটুকু প্রেশার সেটার উপরে। ঠিক আছে? তো আমাদের যদি ব্লাড প্রেশার বেড়ে যায় বডিতে, ঠিক আছে, তখন এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে গ্লোমেরুলাসের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যেতে পারে এবং যার কারণে বেশি বেশি জিএফআর ফর্মেশন হয়ে ইউরিন বেশি বেশি ফর্মেশন হতে পারে। ঠিক আছে? ওকে। তো এই যে প্রেশারের কারণে হইতেছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রেশার ডায়াবেটিক্স। কি? প্রেশার ডায়াবেটিক্স। তাহলে তিন ধরনের ডায়াবেটিস, সরি প্রেশার ডায়াবেটিস। ঠিক আছে? প্রেশার ডায়াবেটিস তাহলে কি কি? একটা হচ্ছে ওয়াটার ডায়াবেটিস, একটা হচ্ছে অসমোটিক ডায়াবেটিস, আর একটা হচ্ছে প্রেশার ডায়াবেটিস। এই তিন ধরনের ডায়াবেটিস হতে পারে। ঠিক আছে? ওকে। এখন আমরা ধরেন বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও ডায়াবেটিস করতে পারি। ঠিক আছে? কি কি ওষুধ? এবং এটা হচ্ছে যদিও আপনাদের লেভেলে না, এটা হচ্ছে ফার্মাকোলজির পড়া, তারপরেও এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একটা পরীক্ষা চলে আসছিল, তো এই জন্য আমাদের মেইনলি এখানে কথা বলা। তাহলে যদি ডায়াবেটিক্স নিয়ে একটু কথা বলি, দেখেন, ডায়াবেটিক্স মানে কি? যেটা হচ্ছে কি করবে আলটিমেটলি? বেশি বেশি ইউরিন তৈরি করবে, মানে হচ্ছে বেশি বেশি ডাইউরেসিস করবে। কিভাবে করতে পারে দেখেন। দেখেন এই যেটা হচ্ছে আমাদের পিসিটির সেল। পিসিটির সেলে আমরা যদি এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা আছে একে যদি ব্লক করে দেই, তাহলে ব্লক করে দিলে কি হবে? দেখেন এদিক দিয়ে যে সোডিয়ামগুলো, এই সোডিয়ামগুলো এদিকে রিঅ্যাবজর্ব হতে পারবে না, তাই না? এবং যত বেশি সোডিয়াম আলটিমেটলি রিঅ্যাবজর্ব হতে পারবে না, সেটা কি করবে? এদিক দিয়ে রিলিজ হয়ে, মানে এদিক দিয়ে এক্সক্রিট হয়ে যাবে। ওকে। তো এক্সক্রিট হয়ে গেলে তার মাধ্যমে কি হবে? পানিও বের করে নিয়ে যাবে। তো এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, এটাকে একটা ড্রাগ হিসেবে, ডায়াবেটিক্স হিসেবে ইউজ করা হয়। কি কি আছে ড্রাগের মধ্যে? এই ড্রাগের মধ্যে আছে হচ্ছে অ্যাসিটাজোলামাইড। কি? অ্যাসিটাজোলামাইড। তারপর হচ্ছে আছে ডরজোলামাইড, ব্রিনজোলামাইড। একটা মনে রাখলেই হবে। ঠিক আছে? ওকে। তারপরে দেখেন চলে আসলাম হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফিনলি, যার এই যে পটাশিয়াম 2 ক্লোরাইড আর সোডিয়াম যে চ্যানেল, এই চ্যানেলকে ব্লক করে একটা ডায়াবেটিক্স কাজ করে।
এই যদি এই চ্যানেলটা ব্লক করি তাহলে কি এই আয়নগুলো এখানে বেড়ে গেল, তাহলে এই আয়নগুলো কি করবে ইউরিন আলটিমেটলি বেশি বেশি চলে যাবে, সাথে পানি নিয়ে চলে যাবে। ওকে, তো তখন যে ডায়োরেটিক্সটা আমরা এখানে ইউজ করি সেটাকে বলা হয় লুপ ডায়োরেটিক্স। লুপ ডায়োরেটিক্সের উদাহরণ কি, যেমন হচ্ছে ফ্রুসেমাইড, কি ফ্রুসেমাইড, ফ্রুসেমাইড বা এটাকে ফিউরোসেমাইড বলা যায়। ওকে, আরও আছে যেমন ইথাকোরানিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে ধরেন আবার আমাদের যে ডিসিটির এখানে আলিডিস্টাল টিউবিউল একটা সোডিয়াম ক্লোরাইড চ্যানেল থাকে। তো এই চ্যানেলটাকে যদি আমরা ব্লক করে দেই তখনও কিন্তু আমাদের এই ইলেকট্রোলাইটগুলো ইউরিনের মাধ্যমে চলে আসবে। তখন এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স, কি থায়াজাইড ডায়োরেটিক্স, ঠিক আছে। থায়াজাইড ডায়োরেটিক্সের মধ্যে কি কি আছে, যেমন ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের এখানে দেখেন একটা এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল আছে। এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলটাকে যদি আমরা ব্লক করে দেই তাহলে এই সোডিয়ামগুলো রিঅ্যাবসর্ব করতে পারবে না, ঠিক আছে, তখনও এই সোডিয়ামগুলো আলটিমেটলি বের হয়ে যাবে। তো এই এপিথেলিয়াল সোডিয়াম লাইন সোডিয়াম চ্যানেল যে ব্লকার, এদের নাম কি, যেমন এদের আছে হচ্ছে অ্যামিলোরাইড, তারপর হচ্ছে ট্রায়ামটেরিন, কি ট্রায়ামটেরিন। একটু বলে রাখি যে আমাদের সমস্যা আছে লিডল সিনড্রোম। লিডল সিনড্রোমটা কি, যে ধরেন এক ধরনের মিউটেশন হয়েছে, মিউটেশন হওয়ার কারণে এই যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এটা অনেক বেশি বেশি এখানে অ্যাড হয়ে গেছে, অনেক বেশি বেশি অ্যাড হয়ে গেছে, তার মানে কি বেশি বেশি সোডিয়ামকে সে অ্যাবজর্ব করবে। তো এখন যদি বেশি অ্যাবজর্ব প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদেরকে এটাকে ব্লক করে ফেলতে হবে। এই জন্য লিডলসে সিনড্রোম এটাকে আমরা অ্যামিলোরাইড ট্রাইমটেরিন দিয়ে হচ্ছে করতে পারি, কি বলে ট্রিটমেন্ট করতে পারি, ঠিক আছে। ওকে, পাশাপাশি দেখেন আমরা পড়ছিলাম যে আমাদের অ্যালডোস্টেরন হরমোন এখানে এসে কি করতো, এখানে এসে হচ্ছে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করতো। এখন কোনো কারণে যদি আমরা এরকম করি, ধরেন এটা হচ্ছে অ্যালডোস্টেরনের রিসেপ্টর, এই অ্যালডোস্টেরনের রিসেপ্টরটাকে আমরা যদি ব্লক করে ফেলতে পারি তখন সেটা কি করবে, সেটা হচ্ছে এই অ্যালডোস্টেরনকে কাজ করতে দিবে না। তাই অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার হিসেবে কি কাজ করে, এটা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, আরও আছে এপ্লেরোনন আছে, ঠিক আছে। তো এই স্পাইরোনোল্যাকটোন এটা একটা কি করে, এটা হচ্ছে একটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসেবে বা অ্যালডোস্টেরন চ্যানেল অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, মানে মেইনলি হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ওকে, তো এই হচ্ছে বিভিন্ন ধরনের ডায়োরেটিক্স। এটা আসলে এই লেভেলে তেমনটা লাগা উচিত না, তারপরেও আমি বলে দিলাম কেন, কারণ আমাদের গাইডনে আছে এবং যে কোনো টিচার চাইলে কোশ্চেন করতেও পারে, ঠিক আছে। ওকে, অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। প্রথমেই আমরা যদি অ্যাসিডিফিকেশন অফ ইউরিন জেনে নিতে চাই, অ্যাসিডিফিকেশন অফ ইউরিন জিনিসটা কি, সেটা হচ্ছে সোজা কথা যে ইউরিনকে অ্যাসিডিফাই করা, ঠিক আছে, ইউরিনের মধ্যে অ্যাসিডিক সাবস্টেন্সগুলো বাড়িয়ে তোলা, ঠিক আছে। ওকে, প্রথম কথা হচ্ছে আমরা সবাই অলরেডি জেনে আসছি যে আমরা এটা পড়েও আসছি যে আমাদের বডি একটা নেট অ্যাসিড প্রডিউসার, তাই না, যে আমাদের বডি একটা নেট অ্যাসিড প্রডিউসার। ওকে, তো দেখা যায় আমাদের এই যে বডিটা নেট অ্যাসিড প্রডিউসার, মানে আমাদের বডিতে বিভিন্ন ধরনের অ্যাসিড প্রডিউস হয়, কিছু অ্যাসিড হচ্ছে ভোলাটাইল আর কিছু অ্যাসিড হচ্ছে নন ভোলাটাইল, ঠিক আছে, কিছু হচ্ছে ভোলাটাইল আর কিছু হচ্ছে নন ভোলাটাইল। এখন এই ভোলাটাইল নন ভোলাটাইল মিনিংটা কি, ভোলাটাইলের মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লাংয়ের মাধ্যমে আলটিমেটলি বের হয়ে যেতে পারে, ঠিক আছে। আর নন ভোলাটাইল যেটা সেটা হচ্ছে কমপ্লিটলি আমাদের লাংয়ের মাধ্যমে বের হতে পারে না, ঠিক আছে, যে এটাকে আরও বিভিন্ন অর্গানের হেল্প লাগে বের হতে গেলে, ঠিক আছে। ওকে, তো এই নন ভোলাটাইল অ্যাসিডগুলো যদি আমি বলি কি কি আছে, যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড, তারপর হচ্ছে কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড। তাহলে এই যে অ্যাসিডগুলো এগুলো হচ্ছে নন ভোলাটাইল। ওকে, তো জিনিসটা কি, এরা কি করে, এরা হচ্ছে আমাদের যে ব্লাড, এই ব্লাডে চলে আসে। দেখেন আমাদের যে ব্লাড, এরা যদি ব্লাডে চলে আসে, আমাদের ব্লাডে কি আছে, ব্লাডে আছে হচ্ছে বাইকার্বনেট। তাহলে কি হয়, যে এরা তো ব্লাডে চলে আসলো, তো ব্লাডে এরা কি করবে, প্রোটন দান করবে, তাই না। হ্যাঁ, তো এই প্রোটন কি করবে, এই প্রোটনটা এই বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড, এবং এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে তৈরি করবে হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইডটা আলটিমেটলি আমাদের লাংয়ের মাধ্যমে বডি থেকে বের হয়ে যেতে পারবে, ঠিক আছে, লাংয়ের মাধ্যমে বডি থেকে বের হয়ে যেতে পারবে, ঠিক আছে। ওকে, কিন্তু একটা সমস্যা হইতেছে, কিন্তু আমাদের বাইকার্বনেট লেভেলটা প্রোগ্রেসিভলি কি হয়ে যাইতেছে, লো হয়ে যাইতেছে, তাই না। ওকে, তাহলে এই বাইকার্বনেট লেভেলটাকে আমাকে কি করতে হবে, কারেক্ট করতে হবে, কারণ আমার বাইকার্বনেট প্লাজমাতে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে। তো তখন এখানে একটা ঘটনা ঘটবে, কি ঘটনা, সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের কিডনির কথা বলতেছি, কিডনির এই সেলটা ধরেন এটা হচ্ছে আমাদের কালেক্টিং টিউবিউল কালেক্টিং ডাক্টের যে আলফা ইন্টারক্যালেটেড সেল, এটা হচ্ছে আমাদের আলফা ইন্টারক্যালেটেড সেল। এখানে কি হয়, এখানে হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি হয় হচ্ছে কি কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, কি তৈরি হয়, কার্বনিক অ্যাসিড, এনজাইম কি কার্বনিক এনহাইড্রেস। এটা ভেঙে দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে বাইকার্বনেট আর একটা হচ্ছে প্রোটন। তো দেখা যায় এই প্রোটনটা
এটিপিএস এনজাইম বা প্রোটন এটিপিএস এর সহায়তায় এটিপি ইউজ করে কোথায় চলে আসে, লুমেনে চলে আসে। বা এই প্রোটনটাই আবার আরেকটা চ্যানেল, ভিন্ন চ্যানেল যেটা, সেটা হচ্ছে কি পটাশিয়ামের সাথে এক্সচেঞ্জ করে কোথায় চলে আসতে পারে, লুমেনে চলে আসতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এর মাধ্যমে কি বডি থেকে এক্সট্রা প্রোটন বের হয়ে গেল। পাশাপাশি এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা কোথায় চলে আসবে, এই বাইকার্বনেটটা আমাদের ব্লাডে চলে আসবে। ঠিক আছে, এবং একই সময় এখান থেকে আবার এখানে ক্লোরিন আসবে। এই ক্লোরিনটা আবার কি হবে, এই ক্লোরিনটা দেখা যাবে যে এদিক দিয়ে ডিফিউজ হয়ে চলে আসছে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে এই জায়গায় যে বাইকার্বনেট লেভেলটা কমে গেছিল, এই আলফা ইন্টারক্যালারেট সেলের মাধ্যমে কি হইতেছে, আলফা ইন্টারক্যালারেট সেলের মাধ্যমে কিন্তু এই বাইকার্বনেট লেভেলটা আবার নর্মালাইজ হইতেছে, তাই না? আবার কি হইতেছে, নর্মালাইজ হইতেছে। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা কি, যে আমাদের এই কিডনির সেলেরও হেল্প লাগতেছে। ঠিক আছে, কোন কোন অ্যাসিড, এই ধরনের অ্যাসিডগুলোকে বের করে দিতে। ঠিক আছে, ওকে। তো আমরা এটা তো বেসিক একটা কথা বললাম। আর এখন যদি আমরা আমাদের অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, বা মেইনলি আমাদের ইউরিন যে ফর্মেশন হয়, এখানে কোথায় কোন অ্যাসিডিক সাবস্টেন্স, কোন বেসিক সাবস্টেন্সগুলো রিলিজ হয়, এটা নিয়ে যদি একটু কথা বলি, দেখবেন আমাদের যে ইউরিন, আমাদের ইউরিনের পিএইচ কিন্তু চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, তো দেখা যায় আমাদের ইউরিনের পিএইচ 4.5 থেকে 8 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, ওকে। তো কি কি চেঞ্জ হয়, কোথায় কি হয়, আমরা যদি এটা একটু দেখি। তো এটা একটা নেফ্রন, আমরা এই নেফ্রনের প্রত্যেকটা জায়গা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের পিসিটি। এই পিসিটি আমি দুই পাশে কেন আঁকছি, পিসিটির সেলগুলা জাস্ট দুইটা জিনিসকে কোরিলেট করার জন্য। ওকে, তো আমাদের দেখেন, আমাদের যে লিভার, ধরেন এটা হচ্ছে আমাদের লিভার। এই লিভার কি হয়, আমাদের ইন্টেস্টাইন থেকে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড লিভারে আসে, তাই না? এখানে প্রোটিন তৈরি হয়, আবার বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড কোথায় চলে আসে, ব্লাডে চলে আসে। ঠিক আছে, ওকে। তো ব্লাড হয়ে হয়ে আলটিমেটলি এই অ্যামাইনো অ্যাসিডগুলো কোথায় চলে আসতে পারে, পিসিটিতে চলে আসতে পারে। ওকে, তো ধরেন আমাদের পিসিটিতে একটা অ্যামাইনো অ্যাসিড চলে আসছে, সেটা হচ্ছে গ্লুটামিন। ঠিক আছে, গ্লুটামিন চলে আসছে। ওকে, তো এই গ্লুটামিনটা কি হয়, এই গ্লুটামিনটা একটা এনজাইমের সহায়তায় ভেঙে যায়। এই এনজাইমটার নাম কি, এটার নাম হচ্ছে গ্লুটামিনেজ। কি, গ্লুটামিনেজ। ওকে, যে কি তৈরি করে, এটা তৈরি করা হচ্ছে গ্লুটামেট। ঠিক আছে, গ্লুটামেট সাথে একটা অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। ওকে, আবার দেখা যায় এই গ্লুটামেটটা ভেঙে তৈরি করা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। এখানে আবার এনজাইম হিসেবে কাজ করে, কি কাজ করে হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ। ঠিক আছে, ওকে। এবং একই পাথওয়েতে এখানে আবার আরেকটা অ্যামোনিয়াম তৈরি হয়। ওকে, তাহলে এই গ্লুটামিন থেকে আলফা কিটো গ্লুটারেট পর্যন্ত আসতে টোটাল দুইটা অ্যামোনিয়াম তৈরি হয়। ঠিক আছে, ওকে। তো এই অ্যামোনিয়াম আয়ন কি করতে পারে, এই অ্যামোনিয়াম আয়ন দুইটা আমাদের যে সোডিয়াম আছে, সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ করতে পারে। ঠিক আছে, সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ করতে পারে। ওকে, আবার এটা তো আমাদের গাইটনে বলা, আরেকটা বই আছে, সেটা হচ্ছে লিন্ডা এসকোস্ট্যানজোর বই। সেখানে এটা বলে দিছে যে যে এই অ্যামোনিয়ামটা কনভার্ট হয়ে কি হতে পারে, এটা দুইটা আয়নে ডিফিউজ মানে ডিসোসিয়েট হতে পারে। একটা হচ্ছে অ্যামোনিয়া, আর একটা হচ্ছে প্রোটন, মানে দুইটা সাবস্টেন্সে মানে চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, ওকে। তো এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা ডিফিউজ হয়ে সরাসরি এখানে চলে আসতে পারে, আর এই প্রোটনটা এখানে যে সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ হয়ে এখানে চলে আসতে পারে। ঠিক আছে, ওকে। পাশাপাশি এই যে আলফা কিটো গ্লুটারেট, এই আলফা কিটো গ্লুটারেট ভেঙে আবার দেখা যায় ধাপে ধাপে সব মিলে দুইটা বাইকার্বনেট তৈরি করে, যে দুইটা বাইকার্বনেট আলটিমেটলি আমাদের ব্লাডে চলে আসে। এখন এখান থেকে ব্লাডে আসার ক্ষেত্রে আবার কি আসে, ওই সোডিয়ামের সাথে সহকারে চলে আসতে পারে, যে সোডিয়াম বাইকার্বনেট কোট্রান্সপোর্টার। ঠিক আছে, এর সাথে চলে আসতে পারে, বা আরো বিভিন্ন পাথরের মাধ্যমে চলে আসতে পারে। ঠিক আছে, তো এটা তো পিসিটির সেলে হচ্ছে। আচ্ছা, আবার আমরা অলরেডি পড়ে আসছি যে আমাদের পিসিটিতে কি হয়, এই যে পিসিটিতে ধরেন প্রথমে প্রোটন বাইকার্বনেট এগুলো কি হয়, এগুলো হচ্ছে ব্লাড থেকে এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে চলে আসে, যেখান থেকে আলটিমেটলি এখানে তৈরি হয় হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ভেঙে এটা আবার কি তৈরি করে, এটা আবার তৈরি করা হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তো এই পানি কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলি, তো এখান থেকে এই কার্বন ডাইঅক্সাইড ধরেন আমাদের পিসিটির সেলে ডিফিউজ করে চলে আসলো। তো চলে আসলে এই কার্বন ডাইঅক্সাইড আর পিসিটির সেলের যে পানি, এরা আবার মিলিত হয়ে কি তৈরি করে, এরা আবার মিলিত হয়ে তৈরি করা হচ্ছে কার্বনিক অ্যাসিড। কি, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক এনহাইড্রেজের সহায়তায় সেটা আবার ভেঙে কি তৈরি করে, একটা প্রোটন সাথে একটা বাইকার্বনেট। ঠিক আছে, ওকে। এই প্রোটনটা দেখা যায় কি, যে এই প্রোটনটা এদিক দিয়ে বের হয়ে আসতেছে, আর এদিক দিয়ে একটা সোডিয়াম সেলে প্রবেশ করতেছে, মানে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার। পাশাপাশি এই বাইকার্বনেটটা কি হতে পারে, এই বাইকার্বনেটটা হচ্ছে ক্লোরাইড এর সাথে চলে আসতে পারে ব্লাডে। ঠিক আছে, ক্লোরাইডের সাথে এক্সচেঞ্জ করে ব্লাডে চলে আসতে পারে, বা সোডিয়ামের সাথেও কোট্রান্সপোর্ট হতে পারে। ঠিক আছে, তো টোটালি এই বিষয়গুলো এখানে ঘটতেছে। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে নিট বাইকার্বনেট অ্যাবজর্ব হইতেছে অনেক বেশি, এবং প্রোটন সিক্রেশন হইতেছে
ভালো বা বেশি অ্যামাউন্টের, ঠিক আছে? তো কোথাও কোথাও এই বাইকার্বনেট লেভেলটা প্রায় 80 থেকে 90% হতে পারে এই অ্যাবজর্পশন, এটাও বলে দিছি, ঠিক আছে? ওকে, এই যে অ্যামোনিয়াটা এখানে আসলো, এই অ্যামোনিয়াটা কি করবে এখন? এই অ্যামোনিয়াটা হচ্ছে এই অ্যামোনিয়াটা হচ্ছে বাইন্ড করবে কার সাথে? দেখেন এই যে অ্যামোনিয়াটা আসছে, দেখা যায় কি যে এই অ্যামোনিয়াটা আমাদের এই জায়গায় যে প্রোটন, এই জায়গায় যে প্রোটন, এই প্রোটনের সাথে বাইন্ড করে। তাহলে প্রোটনের সাথে বাইন্ড করলে কি করবে? এটা ফর্মেশন করবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। কি? অ্যামোনিয়াম আয়ন। পাশাপাশি আমাদের এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় সেখানে কি থাকে? সেখানে এই NaHPO4 এই উপাদানটা থাকতে পারে, ঠিক আছে? তো এর সাথেও আবার এই প্রোটনটা বাইন্ড করতে পারে। বাইন্ড করে কি তৈরি করে? এখান থেকে তৈরি হয় হচ্ছে NaH2PO4, ঠিক আছে? ওকে, তো এটা তো তৈরি হইলো। মানে আমরা এখন চিন্তা করতে পারি যে আমাদের এই যে পিসিটি, এই জায়গাটায় কি আসতেছে? এই যে NH4, এই NH4টা আসতেছে এবং এই যে NaH2PO4 এটাও আসতেছে, ঠিক আছে? কোথায়? এটা হচ্ছে আমার এই জায়গাটাতে। ওকে, তাহলে এটা আর এটা আসতেছে। এখন এটা যখন এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে যাবে, দেখেন আমাদের লুপ অফ হিনলির যে ডিসেন্ডিং লুপটা, আমরা জানি যে এখান থেকে কোনো ধরনের আয়নের কি হয় না, ডিফিউশন হয় না, বাট এখান থেকে কি হয়, পানির ডিফিউশন হয়। ওকে, তো এদিক দিয়ে এটা আনচেঞ্জড হয়ে চলে আসলো যখনই এটা আমাদের অ্যাসেন্ডিং লিম্ব, যেটা হচ্ছে থিক, এই থিক পার্টে চলে আসে, তখন এখানে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? দেখেন আমাদের এখানে যে অ্যামোনিয়াম আয়নটা আসতেছে, ওটার একটা ঘটনা ঘটে। আমাদের এই যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হিনলি, এখানে একটা বিশেষ ধরনের প্রোটিন চ্যানেল থাকে এবং আমরা জানি এই প্রোটিন চ্যানেলের মাধ্যমে কি কি অ্যাবজর্পশন হয়। এই প্রোটিন চ্যানেলের মাধ্যমে একটা সোডিয়াম, একটা পটাশিয়াম এবং দুইটা ক্লোরিনকে সে অ্যাবজর্ব করে, ঠিক আছে? ওকে, তো দেখা যায় এই যে অ্যামোনিয়াম আয়নটা, এই অ্যামোনিয়াম আয়নটা এই পটাশিয়ামের সাথে সাথে মানে পটাশিয়ামকে সাবস্টিটিউট করে সেলের ভিতরে চলে যেতে পারে, ঠিক আছে? ওকে, তো এই যে অ্যামোনিয়াম আয়নটা সেলের ভিতর চলে আসলো, এই অ্যামোনিয়াম আয়নটা সরাসরি আবার এখান থেকে চলে আসতে পারে আমাদের যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম, সেই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে, ঠিক আছে? ওকে, বা এমনও হতে পারে যে এই যে অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়াম আয়ন থেকে একটা প্রোটনকে সে ছেড়ে দিল। কি? একটা প্রোটনকে সে ছেড়ে দিল এবং কি আছে? অ্যামোনিয়া আছে। এই অ্যামোনিয়াটা এখানে চলে আসলো। তাহলে এখান থেকে অ্যামোনিয়াম আকারেও চলে আসতে পারে, অ্যামোনিয়া আকারেও চলে আসতে পারে। আর এই প্রোটনটা এখানে চলে আসতে পারে, ঠিক আছে? লুমেনে। ওকে, তো এই যে অ্যামোনিয়াম আর অ্যামোনিয়া আসতেছে, এরা কি করে? এখানে একটা সাম্যাবস্থা তৈরি করে, ঠিক আছে? মানে এটা কি? এটা হচ্ছে আমরা যদি বলি এই যে মেডুলা, এই মেডুলার যে ইন্টারস্টিশিয়াল স্পেসটা, এটার কথা বলতেছি। এখানে কি থাকতেছে তাহলে? এখানে আমরা যদি বলি যে আমাদের অ্যামোনিয়াম আর অ্যামোনিয়া এই দুইটা জিনিস চলে আসছে, তাই না? এবং এটা কি করতেছে? এটা একটা সাম্যাবস্থায় থাকতেছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে দেখাই যে এখানে কি অ্যামোনিয়াম এবং অ্যামোনিয়া, এরা কি করতেছে? এরা একটা সাম্যাবস্থায় থাকতেছে। কোথায়? মেডুলারি ইন্টারস্টিশিয়ামে। এবং দেখেন এটা যেহেতু একটা কি করবে, পানির মধ্যে বা এই জায়গাটাতে গেলে এই জায়গাটাকে ঘন করে ফেলবে, তাহলে এটা কি করতে পারে? এটা হচ্ছে এই জায়গাটাকে কনসেন্ট্রেটেড করতে পারে, তাই না? কনসেন্ট্রেটেড করতে পারে। তো এই কারণে এরা কি করতে পারে? এরা হচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যে কাউন্টার কারেন্ট যে মেকানিজমটা, এটাকে মাল্টিপ্লাই করতে পারে, ঠিক আছে? এটা আমরা পরের ক্লাসে আরো ভালোভাবে বলবো, জাস্ট এতটুকু বুঝে রাখেন যে এই জায়গাটার যে কনসেন্ট্রেশন, এটাকে আরো বাড়ায় দিতেছে, ঠিক আছে? ওকে, তো এটাকে আমরা বলতেছি এটা কি করতেছে? এটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন করতেছে, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন করতেছে, ঠিক আছে? ওকে, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন করতেছে। আচ্ছা, তো এখন ধরেন আমাদের ফ্লুইডটা এখন কি এই জায়গা দিয়ে আবার চলে আসছে, ঠিক আছে? এই জায়গা দিয়ে দিক দিয়ে আস্তে আস্তে আসতেছে। ওকে, তো আস্তে আস্তে আসলে এই যে আমাদের কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এই জায়গাগুলোতে কি হয়? কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্টে একটা বিশেষ ধরনের চেঞ্জ হয়। কি চেঞ্জ? দেখেন যখনই এই জায়গায় ইউরিনটা চলে আসে, মানে ইউরিনটা ফ্লো হয়ে আসতেছে, তখন এই যে আমাদের টিউবুলার লুমেন, দেখেন আমরা এখান থেকে এই চিত্রটা এখানে দিয়ে দিছি। তো ধরেন এখানে কি আসছে? এখানে আমাদের অনেক কিছুই আসছে। যেমন এখানে আসতে পারে হচ্ছে ক্লোরিন, এখানে আসতে পারে অ্যামোনিয়াম। কিভাবে আসতে পারে আমরা একটু এখান থেকে দেখি। তো ধরেন আমাদের এইখানে সেলের ভিতরে কি হইতেছে? আমাদের এখানে যে পানি, এই পানি আর কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করতেছে কি? কার্বনিক অ্যাসিড। এনজাইমগুলো সেম আগের মতোই, সরি, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? এনজাইমগুলো ঠিক আগের মতোই। এই কার্বনিক অ্যাসিডগুলো ভেঙে তৈরি করতেছে কি? বাইকার্বনেট এবং হচ্ছে প্রোটন। তো এই প্রোটন তৈরি করার পরে এই প্রোটনগুলো কি হবে? এটিপি সহায়তায় এখানে চলে আসবে, ঠিক আছে? এটিপি সহায়তায় এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে টিউবুলার লুমেনে চলে আসলো, তাহলে এই হচ্ছে প্রোটন, ঠিক আছে? ওকে, আবার এই প্রোটনগুলাই আবার কি হতে পারে? আরেকটা ভিন্ন চ্যানেল, সেটা হচ্ছে কি পটাশিয়ামের সাথে এক্সচেঞ্জ হতে পারে, ঠিক আছে? ওকে, পটাশিয়ামের সাথে এক্সচেঞ্জ হয়ে আলটিমেটলি কি হইতেছে? এখানে প্রোটন চলে আসতেছে। তো দেখা যায় যখন এখানে প্রোটন আসে তখন কি হয়?
এই প্রোটন আসার কারণে দেখা যায় কি এই জায়গাটাতে নর্মালি তো পানির ঘনমাত্রা মানে পানির পরিমাণটাও তুলনামূলক কম, মানে এই জায়গাটাতে এমনিতেই ঘন থাকে, পাশাপাশি এই যে অ্যামোনিয়া কনসেন্ট্রেশন, এই জায়গাটাতে অ্যামোনিয়া কনসেন্ট্রেশন বেশি। তো তখন কি দেখা যায় এই জায়গা থেকে অ্যামোনিয়ামগুলো এখানে চলে আসে ডিফিউজ হয়ে। ঠিক আছে, তাহলে কি হইতেছে এই যে এই জায়গাটাতে যে অ্যামোনিয়াগুলো এগুলা এই টিউবুলার লুমেনে চলে আসতেছে, তার মানে এখান থেকে অ্যামোনিয়াগুলা কোথায় চলে আসতেছে টিউবুলার লুমেনে। তাহলে এখানে কি চলে আসলো অ্যামোনিয়া। তো এই অ্যামোনিয়া আর এই প্রোটন একত্রিত হয়ে কি তৈরি করবে অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। ঠিক আছে, ওকে। পাশাপাশি দেখেন এই যে আমাদের বাইকার্বনেট তৈরি হইতেছিল সেগুলো আবার কি করবে, এগুলো হচ্ছে আমাদের আবার ক্লোরিনের সাথে এক্সচেঞ্জ হয়ে কি করবে ব্লাডে চলে আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আবার ক্লোরিনের সাথে এক্সচেঞ্জ হয়ে ব্লাডে চলে আসবে। এই ক্লোরিনগুলো আলটিমেটলি এদিক দিয়ে আবার এদিকে সিক্রেট হবে। ঠিক আছে, ওকে। পাশাপাশি এখানে কি আর কিছু হবে না, আর কিছু বলতে এই যে ফসফেট যেটা এখানে যে প্রোটন আছে এই প্রোটনের সাথে আবার ফসফেটও অ্যাড হইতে পারে। ঠিক আছে, তো এখান থেকেও দেখা যেতে পারে যে NaH PO4 এটা ফর্মেশন হইতে পারে। ঠিক আছে, সরি NaH টু PO4 এটা কনভার্ট হইতে পারে। ঠিক আছে, ওকে। তো দেখেন যখনই এই যে অ্যামোনিয়াটা এই জায়গাটা থেকে আমরা যদি দেখাই এই যে অ্যামোনিয়াটা ডিফিউজ হয়ে এখানে চলে আসলো, তাই না? তো এখন আবার ডিফিউজ হয়ে কি এখানে চলে আসতে পারে না? হ্যাঁ, চলে আসতে পারে। কিন্তু এই অ্যামোনিয়াটা যখন এখান থেকে এখানে চলে আসে তখন এখানকার যে প্রোটন এর সাথে সে যুক্ত হয়, যুক্ত হয়ে এই যে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। আয়ন কি দেখেন এই যে সেলগুলা বা সেলের যে লেয়ার এই লেয়ারগুলো কি এটা হচ্ছে লিপিড সলিউবল, তাই না? বাট এই যে আয়ন কি ওয়াটার সলিউবল। তখন দেখা যায় কি এটা আর এদিক দিয়ে বা এদিক দিয়ে চলে আসতে পারে না। ঠিক আছে, চলে আসতে পারে না। তো এই জন্য কি হয় এটা হচ্ছে এটাকে আমরা বলতেছি ডিফিউশন ট্র্যাপিং। এটাকে কি বলতেছি ডিফিউশন ডিফিউশন ট্র্যাপিং। ঠিক আছে, এখানে আটকা পড়ে যাচ্ছে। ওকে, আবার এই অ্যামোনিয়াম দেখা যায় কি এই অ্যামোনিয়ামটা এই ক্লোরিনের সাথে এখানে যে ক্লোরিন আসতেছে এই ক্লোরিনের সাথে অ্যাড হয়ে আলটিমেটলি কি হয় আলটিমেটলি এখান থেকে ফর্মেশন করে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ওকে। এবং এই অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে সেটা কি করতে পারে আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে যেতে পারে। এবং বলে রাখি এখানে যে সেলটা এটা কিন্তু আলফা ইন্টারক্যালাটেড সেল। ঠিক আছে, ওকে। আবার এগুলো তো হচ্ছে এইখানে, পাশাপাশি বিটা ইন্টারক্যালাটেড সেলও আছে আমরা জানি, এবং বিটা ইন্টারক্যালাটেড সেল কি করে সেটাও আমরা জানি যে এটা মেইনলি কি এটা হচ্ছে বাইকার্বনেট সিক্রেশনের সাথে জড়িত। ঠিক আছে, ওকে। এখানে কি হয় এখানে যে ঘটনাগুলো ঘটছে ঠিক উল্টা ঘটনাটা এখানে ঘটবে। মানে আমাদের এই যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলো থাকবে এখন এই পাশে আর এই চ্যানেলগুলো থাকবে এই পাশে। ঠিক আছে, যার কারণে আলটিমেটলি কি হবে আমরা যদি একটু দেখি যে আমাদের এই যে পানি কার্বন ডাইঅক্সাইড এগুলো মিলে আলটিমেটলি অনেকগুলো ধাপ করে কি করবে আমাদের হচ্ছে তৈরি করবে হচ্ছে বাইকার্বনেট আর তৈরি করবে প্রোটন। এই প্রোটনগুলা এটিপির সহায়তায় চলে আসবে ইন্টারস্টিশিয়াল স্পেসে অথবা পটাশিয়ামের সাথে এক্সচেঞ্জ হয়ে কোথায় চলে আসবে ইন্টারস্টিশিয়াল স্পেসে, এবং এখানে পটাশিয়াম চলে আসবে। তো এই পটাশিয়ামগুলো ডিফিউজ হয়ে এখানে চলে আসতে পারে। পাশাপাশি এই যে বাইকার্বনেটগুলো এখানে সিক্রেটেড হতে পারে এবং এখান থেকে ক্লোরিনগুলা অ্যাবজর্ব হতে পারে। ঠিক আছে, তো আলটিমেটলি এই ঘটনাগুলো এখানে ঘটতেছে এবং আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন। আমি জাস্ট বিটা ইন্টারক্যালাটেড সেল এটা নিয়ে বলতেছি না, বাকিগুলোর কথা যদি চিন্তা করেন যে প্রত্যেকটা বাইকার্বনেট রিঅ্যাবজর্ব হচ্ছে প্রত্যেকটা প্রোটনকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, তাই না? তাহলে আমাদের ইউরিনে যতগুলো প্রোটন আসতেছে ঠিক ততগুলাই বাইকার্বনেট আমাদের ব্লাডে চলে আসতেছে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের ব্লাডে বাইকার্বনেট লেভেলটা মেনটেন করতেছে। এবং একটা মজার বিষয় আশা করি লক্ষ্য করছেন যে আমাদের যে প্রোটনগুলো আসতেছে এই প্রোটনগুলো কিন্তু প্রোটন হিসেবে থাকতেছে না, এগুলো কিন্তু কনভার্ট হয়ে যাইতেছে। কারণ দেখেন এখানে প্রোটন হিসেবে যদি থাকে এটা আমাদের যে রেনাল টিউবিউলার যে সেলগুলো এদেরকে কি করতে পারে ড্যামেজ করতে পারে। ওকে, তো এখানে একটা কথা বলে রাখি যে আমাদের এই যে রেনাল টিউবিউল এই টিউবিউলগুলোতে ধরেন এখানে প্রোটন আছে হচ্ছে 90টা। ঠিক আছে, আর এখানে প্রোটন আছে একটা, তখন এখান থেকে ইজিলি এখানে সিক্রেট করতে পারবে। ঠিক আছে, ওকে। বাট দেখা যায় যদি এমন হয় যে এই যে টিউবিউল এই টিউবিউলে এমন হয়ে গেছে যে এখানকার প্রোটন এই ধরেন এখানে যে প্রোটন কনসেন্ট্রেশন এই টিউবিউলে প্রোটন কনসেন্ট্রেশন তার 1000 গুণ। ঠিক আছে, ধরেন এরকম হয়ে গেছে যে এইখানে যত প্রোটন কনসেন্ট্রেশন তার 1000 গুণ প্রোটন এখানে আছে। ঠিক আছে, তো তখন কি হবে তখন হচ্ছে এর এক্সট্রা আর প্রোটন এখানে আসতে পারবে না। যদিও এখানে প্রোটনগুলো কিভাবে আসতেছে যে এই এটিপি ডিপেন্ডেন্ট যে চ্যানেলগুলো এর মাধ্যমে আসতেছে, কিন্তু তারপরেও এই এত বেশি গ্রেডিয়েন্টের এগেইনস্টে এখান থেকে প্রোটন এখানে রিলিজ হতে পারে না। ঠিক আছে, তাহলে কোন পিএইচ লেভেল পর্যন্ত এটা হচ্ছে এই কি বলে 1000 টাইমস বেশি হয়ে যায় টিউবুলের প্রোটন কনসেন্ট্রেশন, সেই পিএইচটা হচ্ছে 4.5। সেই পিএইচটা কি সেটা হচ্ছে 4.5। তাহলে এই যে 4.5 পিএইচ এটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, এটাকে বলা হয় লিমিটিং পিএইচ। এটাকে কি বলা হয় এটাকে বলা হয় লিমিটিং পিএইচ অফ ইউরিন, লিমিটিং পিএইচ অফ ইউরিন। তার মানে
ইউরিনের কনসেন্ট্রেশন বা পিএইচ সর্বনিম্ন যদি বলি এই 4.5 পর্যন্ত হতে পারে। কার জন্য? এটা হচ্ছে আমাদের এই যে এখানকার যে সেল, এখানকার যে এটিপি মেডিয়েটেড যে প্রোটন চ্যানেল, এদের মাধ্যমে। ঠিক আছে? ওকে, তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা, এখন এর সাথে কিছু ক্লিনিক্যাল কথাবার্তা আমরা অ্যাড করে নিতে পারি চাইলেই। সেটা কি? সেটা হচ্ছে যে ধরেন আমরা এখানেও করতে পারি অথবা এখানেও করতে পারি। দেখেন, আমাদের যে জিএফআরটা তৈরি হয়, এই জিএফআর মধ্যে কি থাকে? প্রোটন থাকে, বাইকার্বনেটও থাকে, তাই না? ওকে, এবং আমরা জানি যে এই প্রোটন বাইকার্বনেট মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড, সেখান থেকে ধাপে ধাপে আবার তৈরি হয় হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড, যেগুলো আবার আমাদের চলে আসে কোথায়? সেলে বিভিন্ন মেকানিজম বা বিভিন্ন কিছু ঘটে। ওকে, এখন যদি এরকম হয় যে আমাদের প্রোটন বেশি আসছে, বাইকার্বনেট কম আসছে, তাহলে এই যে প্রোটন আর বাইকার্বনেট মিলে যে কার্বনিক অ্যাসিড হইতেছিল, এটা হওয়ার পাশাপাশি কিছু পরিমাণ প্রোটন কি আমার বেশি থাকবে না? ওকে, কিছু পরিমাণ প্রোটন আমার বেশি থাকবে। তাহলে এই প্রোটনটা কি আমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে, তাই না? ওকে, এখন যদি কখনো এরকম হয় যে না, প্রোটন কনসেন্ট্রেশনটা কম কিন্তু বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা বেশি, তখন আবার কি এই সেম মেকানিজমের মাধ্যমে যতটুকু বাইকার্বনেট প্রোটন মিলে পানি হচ্ছে সেইটা আমাদের ধরেন অ্যাবজর্ব হইতেছে, বাকি যে বাইকার্বনেট লেভেলটা, সেই এক্সেস বাইকার্বনেটটাকে কি করবে তখন? এক্সেস বাইকার্বনেটটাকে কিন্তু ইউরিনের মাধ্যমে বের করে দিবে। ঠিক আছে? ওকে, তো দেখা যায় কি যে এখানেই একটা অ্যাডাপটিভ মেকানিজম কাজ করে। কি সেটা? ধরেন এটা হচ্ছে আমাদের সেল। ঠিক আছে? তো আমাদের যদি এরকম হয় যে আমাদের বডিতে প্রোটন কনসেন্ট্রেশন বেশি, তো এক্সেস প্রোটন কি করবে? আমাদের সেলের ভিতরে এন্ট্রি করতে চাইবে। তাহলে সেলের ভিতর যখন প্রোটন কনসেন্ট্রেশন বেড়ে যায়, তো দেখা যায় কি এখানে এই প্রোটনটা আমাদের পিসিডির যে এনজাইম, সেলের যে এনজাইম, এদেরকে স্টিমুলেট করতে পারে। কোন কোন এনজাইম? দেখেন আমরা অলরেডি এখানে পড়ে আসছি না যে এখানে যে গ্লুটামিনেজ এনজাইম, গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ এনজাইম এদেরকে স্টিমুলেট করে, যার মাধ্যমে আলটিমেটলি কি হয়? এই বাইকার্বনেট লেভেলটা তারা বাড়াইতে, সরি, বাইকার্বনেট লেভেলটা বাড়াইতে বা হচ্ছে অ্যামোনিয়ার লেভেলটা বাড়াইতে হেল্প করে। ওকে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাইতেছি? এখান থেকে আমরা পাইতেছি যে আমাদের ইনক্রিজ অ্যামাউন্টের অ্যামোনিয়া তৈরি হবে, তাই না? এবং এটা একটা অ্যাডাপটিভ মেকানিজম। তাহলে আমরা দেখতেছি যে যাদের ক্ষেত্রে ক্রনিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, যে প্রোটন কনসেন্ট্রেশনটা বেশি, তো ওদের ক্ষেত্রে কি হয়? ওদের ক্ষেত্রে অ্যামোনিয়াম লেভেলটাও বেড়ে যায়, অ্যামোনিয়া লেভেলটাও বেড়ে যায়। তাহলে কি লাভটা? যে দেখেন আমাদের রেনাল টিবিউল দিয়ে অলরেডি প্রোটন বেশি, মানে এই প্রোটনটা এক্সক্রিট হবে। তো ও তো আর এমনি এমনি একা একা এক্সক্রিট হবে না, ও দেখা যায় এই অ্যামোনিয়ার সাথে বাইন্ড করে অ্যামোনিয়াম আয়ন আকারে বডি থেকে বের হয়ে যায়। একইভাবে আমাদের যখন ব্লাডে পটাশিয়াম লেভেলটা বেড়ে যায়, যেটাকে বলতেছি হাইপারক্যালেমিয়া, তখন কি করে? এক্সট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম বেড়ে যায়, যার কারণে সেলের ভিতরে পটাশিয়াম এন্ট্রি করতে চায় এবং সেল থেকে প্রোটনকে বাইরে বের করে দেয়। তার মানে এখানে কি ঘটনাটা ঘটবে? যে সেলের ভিতরে পটাশিয়াম কনসেন্ট্রেশন কমে যাইতেছে, মানে পিএইচ বেড়ে যাইতেছে। তো তখন এখানকার দেখা যায় কি এই সেলের ভিতরে যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো স্টিমুলেটেড না হয়ে তখন এই এনজাইমগুলো ইনহিবিটেড হয়। তার মানে তখন কি হয়? তখন আলটিমেটলি অ্যামোনিয়া লেভেলটা কমে যায়। কারণ এমনিতেই আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের বডিতে তুলনামূলক প্রোটন কনসেন্ট্রেশন এত বেশি না, প্রোটন, তাই না? আচ্ছা, তখন অ্যামোনিয়া লেভেলটা কমে যায় এবং কম অ্যামোনিয়ার মাধ্যমে আলটিমেটলি কম পরিমাণ প্রোটন বের হয়ে যায় বডি থেকে। ঠিক আছে? ওকে, তো যেহেতু কম অ্যামোনিয়ার সাথে কম পরিমাণ প্রোটন বের হয়ে যেতেছে, তাহলে কি তখন একটা চান্স আছে না আমার বডিতে প্রোটন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার? দেখেন এই যে এই জায়গাটাতে প্রোটন কনসেন্ট্রেশন বেড়ে যাইতেছে, তো তখন এটাকে একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ডিউ টু হাইপারক্যালেমিয়া, বা এটাকে বলা হয় হাইপারক্যালেমিক রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কি? হাইপারক্যালেমিক রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ঠিক আছে? নরমালি দেখেন এখানে বলাই আছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর মিনিংটা কি? যে আমাদের বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করছে। কি? অ্যাসিডোসিস ডেভেলপ করছে। ঠিক আছে? মানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট বেড়ে গেছে ডিউ টু কেন? আমাদের রেনাল টিউবিউলে এই যে অ্যাসিডিফিকেশন প্রসেস, এই অ্যাসিডিফিকেশন প্রসেসে কোনো সমস্যা হওয়ার কারণে। ঠিক আছে? ওকে, তো এটাকে কিন্তু রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 4ও বলা হয়। ঠিক আছে? রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 4ও বলা হয়। ঠিক আছে? ওকে, আবার দেখেন আসলে কেন অ্যাসিডিফিকেশন প্রসেস বলতেছে মেইনলি, কারণ হচ্ছে আমাদের বডি তো নেট অ্যাসিড প্রডিউসার, এবং আমাদের যে ম্যাক্সিমাম বাইকার্বনেটগুলো নর্মালি প্রডিউস হয় সবগুলা অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে এক্সেস যে প্রোটনগুলো তৈরি হয় সেগুলোকে বডি থেকে বের করে দেওয়া, তাই না? এই জন্য মূলত এটাকে বলতেছি কি, যে আমাদের বডির মেইনলি অ্যাসিডিফিকেশন প্রসেসটা বলতেছি ইউরিনকে। ঠিক আছে? ওকে, এখন এমন যদি হয় যে আমাদের মেইনলি আমরা যদি এখানে আসি, দেখেন এই যে এখানে একটা ট্রান্সপোর্টার ছিল, আচ্ছা আমরা একটু মুছে ফেললে আমাদের জন্য ক্লিয়ার হবে। এইখানে যে একটা ট্রান্সপোর্টার ছিল যার মাধ্যমে এখান থেকে প্রোটনগুলা বের হয়ে যেত এটিপি সহায়তায়, এই যে এই ট্রান্সপোর্টারটা যদি কোনোভাবে কাজ করতে না পারে, তখন কি আমার বডি থেকে এক্সেস প্রোটনকে সে রিলিজ করতে পারবে না।
তো এক্সেস প্রোটনকে যদি সে রিলিজ করতে না পারে তখন আমার বডিতে কি ডেভেলপ করবে, তখন আমার বডিতে এইটা ফাংশনাল না হওয়ার কারণে, মানে ধরেন এই চ্যানেলটা ইনহিবিটেড হওয়ার কারণে আমার বডিতে তখন অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এটাকে আমি তখন বলবো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এটাকে বলা হয় টাইপ 1, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, ঠিক আছে? ওকে। আবার যদি এমন হয় এই যে প্রসেসটা আমরা যদি এখানে দেখি যে এই যে প্রসেসটা এর মাধ্যমে কি হয়, বাইকার্বনেটের সাথে সোডিয়াম অ্যাবজর্ব হইতেছে পিসিটিতে। যদি এমন হয় যে এই চ্যানেলটা কাজ করতে পারতেছে না, তখন কি হবে, তখন হচ্ছে আমার বডিতে বাইকার্বনেট বেশি বেশি অ্যাবজর্ব হতে পারবে না, মানে হচ্ছে আমার বডির বেস পরিমাণটা বা হচ্ছে ক্ষারের পরিমাণটা কমে যেতেছে, তখনও আমার বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। এটাকেও বলা হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এবং এটাকে বলা হয় টাইপ 2। ঠিক আছে, তো আশা করি আমাদের এই 3টা টাইপ পড়তে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে। তো এই যে আমরা কথা বললাম আমাদের ইউরিনের পিএইচ, এই পিএইচ কিন্তু আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নর্মালি দেখা যায় আমাদের ইউরিনের পিএইচটা অনেকটা অ্যাসিডিক থাকতে পারে, কারণ বেশি বেশি অ্যাসিড বের হয়ে যাইতেছে। ঠিক আছে, যদি আমাদের বডিতে কখনো পিএইচ, আমাদের বডি পিএইচ কিছুটা ক্ষারকীয় হয়ে যায়, তখন কি হবে, আমাদের বডি থেকে এক্সেস পরিমাণ ক্ষারকে বের করে দিতে হবে। এবং তখন দেখা যাবে কি এক্সেস পরিমাণ ক্ষারকে বের করে দিতে এই যে বিটা ইন্টারক্যালাটেড সেল এটা কিন্তু স্টিমুলেটেড হয়ে বেশি বেশি ক্ষারকে বের করে দিবে। বা যদি অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায় তখন কি হবে, তখন আবার এই যে বাকি সেল যেগুলো যেমন আলফা ইন্টারক্যালাটেড, ঠিক আছে, এগুলো অ্যাক্টিভেটেড হয়ে আলটিমেটলি এক্সেস পরিমাণ প্রোটনকে বের করে দেবে। ওকে, এখন আমাদের ক্লিনিক্যাল একটা কোরিলেশন আছে, এই যে অ্যাসিডিফিকেশন বা হচ্ছে ইউরিনের এই যে পিএইচ, এই পিএইচ এর সাথে আমার একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে। সেটা কি, আমরা এই কোরিলেশনটা এখানে একটু দেখতে চাচ্ছি। দেখেন, আমরা একটু মুছে নিই জিনিসপত্র, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ধরেন আমরা বিভিন্ন ধরনের ওষুধ তো বিভিন্ন সময় খাই, এবং আমরা জানি ধরেন কিছু ওষুধ আছে, কিছু ওষুধ হচ্ছে ধরেন অ্যাসিডিক, আবার কিছু ওষুধ হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে? তো ধরেন যে ওষুধগুলো অ্যাসিডিক, ধরেন এটা একটা অ্যাসিডিক ওষুধ, এই অ্যাসিডিক ওষুধটা ভেঙে গিয়ে, মানে পানির সহায়তায় ভেঙে গিয়ে একটা আয়ন তৈরি করে, পজিটিভ আয়ন, আর একটা হচ্ছে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন। ওকে, এখন আমাকে বলেন যত বেশি ডিসোসিয়েট বা ভেঙে যাবে, ভেঙে গেলে কি এই যে লেয়ারগুলো, এগুলো কি আমাদের লিপিডের লেয়ার, লিপিডের লেয়ার, আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন, তাহলে অবশ্যই এই লিপিড লেয়ারগুলোকে আয়নগুলো ক্রস করতে পারবে না, তার মানে এগুলো বেশি বেশি বের হয়ে যাবে, তাই না? মানে যখন এগুলো আলটিমেটলি কোথায় আসতেছে, আমাদের জিএফআর এর মাধ্যমে রেনাল টিউবিউলে আসতেছে, তো সেগুলো যদি বেশি বেশি কি হয়ে যায়, বিভিন্ন আয়নে ভেঙে যায়, তাহলে কিন্তু এগুলো বেশি বেশি বের হয়ে যাবে। যদি ক্ষারের কথা বলি তাহলে বিএ, ঠিক আছে? তো ধরেন আমাদের কিছু ওষুধ আছে বা ড্রাগ আছে যেগুলো হচ্ছে ক্ষারকীয়, তো এরা ভেঙে গিয়ে কি তৈরি করে, বি পজিটিভ এবং হচ্ছে এ নেগেটিভ, মানে হচ্ছে কিছু ক্যাটায়ন এবং কিছু অ্যানায়ন। এবং সেম কথা, ক্যাটায়ন অ্যানায়ন এরা সাধারণত কি, এরা হচ্ছে চার্জিত, চার্জিত হলে এরা হচ্ছে বেশি অ্যাবজর্ব হতে পারবে না, তুলনামূলক কি এই যে এরা হচ্ছে কম চার্জিত, এবং এরা কি বেশি বেশি অ্যাবজর্ব হবে লিপিড লেয়ারগুলো থেকে। ওকে, এখন এটার ক্লিনিক্যাল কোরিলেশনটা কি, কোরিলেশনটা হচ্ছে ধরেন আপনার বডিতে একটা ওষুধ নাম হচ্ছে মরফিন, কি মরফিন, এই মরফিনটা অনেক বেশি বেড়ে গেছে। এই মরফিনটা কি করে, এটা হচ্ছে মেইনলি ব্যথানাশক ওষুধ হিসেবে কাজ করে। তো অনেক বেড়ে গেলে তখন এটা কি আমাদের বডিতে টক্সিসিটি তৈরি করতে পারে, তাই না? তো এই টক্সিসিটি থেকে বাঁচতে তখন আমাদের কি করা লাগে, যে আমাদের বডি থেকে যেন এটা বের হয়ে যায় এই কাজটা করতে হয়। তো আমাদের এই মরফিন হচ্ছে একটা ক্ষারকীয় ওষুধ বা বেসিক ড্রাগ, ঠিক আছে? ওকে, তো এই ক্ষারকীয় ওষুধকে যদি আমরা বের করে ফেলতে চাই তাহলে আমরা কি চাবো, ক্ষারকীয় ওষুধকে বের করে ফেলতে চাইলে আমরা বেশি বেশি চাইবো যে এটা যেন বিভিন্ন আয়নে ভেঙে যায়, ভেঙে গেলে কি এদিক দিয়ে অ্যাবজর্ব কম হবে ইউরিনে, মানে পানির সাথে দ্রবীভূত হয়ে বের হয়ে যাবে। তো এজন্য আমরা ইউরিনকে দেখা যাবে কি করব, ইউরিনকে অ্যাসিডিক করে দেব, ইউরিনকে কি করে দেব, অ্যাসিডিক। ইউরিনকে অ্যাসিডিক করে আমার লাভ কি, ক্ষারকীয় ইয়েটা বের করে দিতে, সেটা হচ্ছে ইউরিন যখন অ্যাসিডিক হয়ে যাবে তখন ধরেন এই অ্যাসিডটা ভেঙে কি প্রোটন এবং একটা অ্যানায়ন তৈরি করতেছে। আবার আমার এই যে মরফিন, এই যে প্রোটন, এই প্রোটন কি করবে, ধরেন মরফিন এটা একটা বেসিক ড্রাগ, এই প্রোটনকে এখানে যে ক্ষারের সাথে গিয়ে বিক্রিয়া করতে চাইবে, তাই না? তো বিক্রিয়া করতে চাইলে তখন কি হবে, এটাকেও ক্ষারটাকেও বেশি বেশি ভেঙে ফেলবে, তাই না? তো দেখা যাবে ধরেন বি পজিটিভ হইলো আর এ নেগেটিভ হইলো, জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি। তো তখন দেখা যাবে কি এরাও বেশি বেশি চার্জিত হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখা যাবে কি যে এই ক্ষারকীয় পোর্শনটা তখন কমে গিয়ে এই চার্জিত পোর্শনটা বেড়ে যাবে। চার্জিত পোর্শনটা বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি এটা বডি থেকে এক্সক্রিট হয়ে যাবে, কি হয়ে যাবে, এক্সক্রিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন যখন আমি কোনো একটা ক্ষারকীয় ওষুধ বা ক্ষারকীয় ওষুধ আমার বডিতে টক্সিসিটি তৈরি করতেছে, তখন সেটাকে বের করে দিতে আমি ইউরিনকে কি করতেছি, অ্যাসিডিক করে দিতেছি, মানে অ্যাসিড যত বেশি ওই অ্যাসিডটা বেশি বেশি ক্ষারকে ভেঙে ফেলবে, ঠিক আছে, এবং এটা হচ্ছে বেশি বেশি এক্সক্রিট হয়ে যাবে। সেম ভাবে ধরেন আমার শরীরে অ্যাসপিরিন পয়জনিং হয়েছে, ঠিক আছে, যে আমাদের বডিতে অ্যাসপিরিন বেড়ে গেছে। অ্যাসপিরিন কি, এটা একটা ইনফ্লামেটরি, মানে ইনফ্লামেশনের এগেইনস্টে কাজ করে, মানে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ঠিক আছে? তো এই অ্যাসপিরিন হচ্ছে যখন আমাদের বডিতে বেড়ে যাবে, এটা হচ্ছে একটা অ্যাসিডিক ড্রাগ। এই অ্যাসিডিক ড্রাগ যখন বেড়ে যাবে
তো এই অ্যাসিডিক ড্রাগের কারণে তখন আমরা কি যাবো যে অ্যাসিডিক ড্রাগটাকে বডি থেকে বের করে দিতে। এখন অ্যাসিডিক ড্রাগ যদি বের করে দিতে চাই, দেখেন যদি এখানে ক্ষার থাকে, ক্ষার কি করবে, ক্ষার হচ্ছে এই অ্যাসিডিক ড্রাগকে বেশি বেশি এই বিভিন্ন আয়নে বের করে ভেঙে ফেলবে, তাই না? ওকে, তো যত বেশি আয়নে ভেঙে ফেলবে আলটিমেটলি তত বেশি বের হয়ে যাবে। তার মানে আমরা যদি বডি থেকে অ্যাসপিরিনকে বের করে দিতে চাই, তাহলে আমরা ইউরিনকে কি করে দিব, ক্ষারকীয় করে দিব। ঠিক আছে, ওকে। এবং এই যে ইউরিনকে ক্ষার করে দেওয়া মানে হচ্ছে ইউরিনে সোডিয়াম বাইকার্বনেট বেশি বেশি বা আমাদের বডিতে সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ বাড়ালে আলটিমেটলি ইউরিনটা ক্ষারকীয় হয়ে যাবে। সেমভাবে ইউরিনটা কখন অ্যাসিডিক হয়ে যাবে, যখন হচ্ছে আমাদের ইউরিনে অ্যামোনিয়াম ক্লোরাইড এর পরিমাণটা বেড়ে যাবে, তাই না? তাই এই যে আমাদের বডিতে ওষুধ থেকে আমরা যদি বাঁচতে চাই বা আমাদের যে শরীরে যে ওষুধের যে টক্সিসিটি, এই টক্সিসিটি প্রিভেন্ট করার জন্য আমাদের ইউরিনের পিএইচ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো দেখেন আমাদের এই যে রেনাল টিউবিউল, এই রেনাল টিউবিউল থেকে আলটিমেটলি কি তৈরি হইতেছে, ইউরিন তৈরি হইতেছে। এবং আমরা এটাও দেখতেছি যে এদিক থেকে আমাদের যে প্রোটনগুলো আলটিমেটলি আসতেছে সেটা দুইটা ভাবে আসতেছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম হয়ে অথবা এটা হচ্ছে কি হয়ে, এটা হচ্ছে H2PO4 আকারে, মাইনাস আকারে। ঠিক আছে, আচ্ছা এই অ্যামোনিয়ামকে কিন্তু আবার অ্যামোনিয়াম ক্লোরাইডও বলা যেতে পারে, বা এই H2PO4 কে NaH2PO4 এটাও বলা যেতে পারে। ঠিক আছে, ওকে। তো এই যে দুইটা মাধ্যমে আসতেছে, তাহলে আমাদের টোটাল যে প্রোটনগুলো আলটিমেটলি এদের সাথে যেহেতু যুক্ত হয়ে আসতেছে, তাহলে আমি যদি বলি নেট কি পরিমাণ প্রোটন আমাদের বা কি পরিমাণ অ্যাসিড আমাদের এক্সক্রিট হইতেছে, সেটা হচ্ছে এই দুইটার সমষ্টি। ঠিক আছে, তো এই দুইটার সমষ্টিকে কি বলবো, এই দুইটার সমষ্টিকে বলবো টোটাল অ্যাসিড এক্সক্রিশন, টোটাল অ্যাসিড এক্সক্রিশন। ঠিক আছে, ওকে। আবার আমাদের ইউরিনের কথা চিন্তা করেন, আমাদের ইউরিনেতে কি আসতে পারে, এগুলো তো আসতেই পারে, পাশাপাশি কি বাইকার্বনেটও আসতে পারে না, আসতেই পারে। এখন ধরেন আমরা চিন্তা করতেছি যে নেট কত ইউরিনে কতটুকু অ্যাসিড আসছে, সেটাকে বলতেছি কি নেট অ্যাসিড এক্সক্রিশন, নেট অ্যাসিড এক্সক্রিশন। এটা আমরা ক্যালকুলেট করব। সেটা কিভাবে, সেটা হচ্ছে দেখেন যে আমরা যেহেতু অ্যাসিড চাইতেছি, তাহলে টোটাল কতটুকু অ্যাসিড আসতেছে, যেটাকে যে টোটাল অ্যাসিড এক্সক্রিশন বলতেছি টিএই। তাহলে এই টিএই এখান থেকে আমরা জাস্ট বাইকার্বনেট লেভেলটা বাদ দিয়ে দিলেই নেট কতটুকু অ্যাসিড এক্সক্রিশন হইতেছে এটা আমরা বের করতে পারতেছি। এবং বলে রাখি আমাদের এই যে টিএই বা টোটাল অ্যাসিড এক্সক্রিশন, এটা আমাদের বডিতে যখন অ্যালকালোসিস ডেভেলপ করে, তার মানে কি আমাদের ইউরিন তখন আলটিমেটলি প্রোটনগুলোকে ধরে রাখতে চাইবে, তখন চাইবে না যে প্রোটনগুলোকে বের করে দিতে, তাই না? তখন দেখা যাবে যে টোটাল যে টিএই বা টোটাল অ্যাসিড এক্সক্রিশন এটার মান হবে 0। ঠিক আছে, ওকে। তখন আমাদের আলটিমেটলি এই যে নেট অ্যাসিড এক্সক্রিশন এটা কি হবে, এটা আলটিমেটলি হবে নেগেটিভ। তাহলে নেট অ্যাসিড এক্সক্রিশন নেগেটিভ হওয়ার মানে কি, মানে হচ্ছে আলটিমেটলি বাইকার্বনেট বের হয়ে গেছে, প্রোটন বের হয় নাই। ঠিক আছে, ওকে। সেম ভাবে ধরেন আমাদের বাইকার্বনেট লেভেল নরমালি দেখা যায় আমাদের বাইকার্বনেট ইউরিনে বের হয় না তেমন। ঠিক আছে, ওকে। অথবা ধরেন আমাদের বডিতে যখন অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তখন কি হয়, আমাদের বডিতে যখন অ্যাসিডিটি ডেভেলপ করছে, তখন কিন্তু বাইকার্বনেটগুলোকে আমার বডি ধরে রাখতে চাইবে, তখন দেখা যাবে কি যে বাইকার্বনেট লেভেলটা 0। এবং তখন নেট অ্যাসিড এক্সক্রিশনটা কি হবে, নেট অ্যাসিড এক্সক্রিশনটা আলটিমেটলি হবে যে টিএই বা টোটাল অ্যাসিড এক্সক্রিশন এর সমান। ঠিক আছে, আশা করি এই জিনিসপত্রগুলো বুঝতে সমস্যা হওয়ার কথা না।